হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আহ আমি সামিউল ইসলাম। আমি কিছুদিন আগে আপনাদের সাথে ফেসবুক পোস্টের মাধ্যমে কথা বলেছিলাম যে আপনারা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ অথবা ন্যাসডেক অথবা ইন্টারন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ইনভেস্টমেন্টে আগ্রহী কিনা, অথবা কিভাবে ইনভেস্ট করতে হয় সে বিষয়গুলো জানার ব্যাপারে আগ্রহী কিনা। তো আমি আসলে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আমি অনেক রেসপন্স পেয়েছি। আমাকে অনেক আমার ফেসবুক ফ্রেন্ড বা আমার ভার্চুয়াল ফ্রেন্ড যারা ভার্চুয়ালি কানেক্টেড, তারা আসলে ভালো রেসপন্স করেছে এবং বলেছে যে হ্যাঁ, আমরা আসলে কিভাবে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ অথবা ন্যাসডেকে ইনভেস্ট করা যায়, অথবা ইন্টারন্যাশনাল স্টক মার্কেটে কিভাবে ইনভেস্ট করা যায় সে ব্যাপারটা জানতে চাই। আচ্ছা, তার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলে নেই। সেটা হচ্ছে যে আমি ঢাকা স্টক এক্সচেঞ্জে 2006 থেকে আহ 2006 থেকে মোটামুটি আসছি। প্রথমে 2 বছর আইপিও করেছিলাম, 2006 and 2007 আইপিও করেছি এবং আইপিও তে ভালো রেসপন্স ছিল, ভালো ভালো আর্নিং ছিল। তারপরে সেখান থেকে 2008-এ সেকেন্ডারি মার্কেট শুরু করি। সেকেন্ডারি মার্কেট প্রথমে একটু ভয়ে ভয়ে শুরু করেছিলাম, বাট পরে দেখলাম যে না, দিস ইজ অলসো ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি গুড প্লেস ফর আর্নিং লার্নিং। সো দ্যাটস ওয়াই আই কন্টিনিউ সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেটে আসলে বিজনেস শুরু করার পরেই আমি একটা বুল মার্কেট পেয়েছিলাম। সত্য কথা হচ্ছে যে তখন শেয়ার কিনতাম। শেয়ার কেনার পরেই লাভ, একদিন দুদিন পরেই প্রফিট, 5%, 7%, 4%। তো ভাবতাম যে আসলে আমার অ্যানালাইসিস কাজ করতেছে, আমি খুব বড় অ্যানালিস্ট হয়ে গেছি। কিন্তু পরে বুঝলাম যে না, আসলে আমি খুব বড় অ্যানালিস্ট না। তখন মার্কেট ভালো ছিল, শেয়ার কিনলে দাম বাড়তো, আমিও প্রফিট করতাম, আর নিজে মনে মনে ভাবতাম যে আমি বড় অ্যানালিস্ট। এনিওয়ে, তো 2008, 9, 2010, তিন তিন বছর বিজনেস করার সুযোগ পেয়েছি। 3 বছর মার্কেট খুবই বুল ছিল, এক্সট্রিমলি বুল ছিল। সূচক 3000, আমি সূচক দেখেছি 2300। হ্যাঁ, আমি সূচক 2300 থেকে 8900 পর্যন্ত সূচক ওঠা আমি দেখেছি, ফ্রম 2007 to 2000, লাইক 10 ডিসেম্বর, মানে 11 বলতে পারি আমরা। 2010-এর ডিসেম্বর পর্যন্ত আমরা সূচক দেখেছি 8900, যেটা নিয়ার অ্যাবাউট 3 টাইমস প্লাস। ওকে, তো রিসেন্টলি আসলে 2000 পরে থেকে, 2000, সরি, 2020-এর পরে থেকে মার্কেটটা, আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ আসলে ডাউন ট্রেন্ড এবং খুব ভালো বিজনেস দিচ্ছে না। কিন্তু আমি শেয়ার মার্কেটে আসলে অভ্যস্ত হয়ে গেছি। এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারেন, এটা আমার এখন নেশা। আমি ট্রেড না করলে খুব ভালো লাগে না, জোশ লাগে, শরীরে জোশ আসে না। তো তো আমাকে তো কোথাও ট্রেড করতে হবে। তো যখন দেখলাম যে আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জে আমি সময় দিচ্ছি কিন্তু আসলে কোনো রিটার্ন আসতেছে না, বরং লস হচ্ছে, তো আমি চেষ্টা করলাম যে আসলে অন্য কোথায় এঙ্গেজ হওয়া যায় উইথ, উইথ কমপ্লায়েন্স, প্রপার কমপ্লায়েন্স, মানে ইলিগেলি না, লিগেল ওয়েতে। লিগেল ওয়েতে আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের বাইরে আর কোথায় আমি ট্রেডে বা আমি স্টক ইনভেস্টমেন্টে যুক্ত হতে পারি। তো আমি এটা নিয়ে অনেক সার্চ করা বা অনেক স্টাডি করার পরে আমি আমি চেষ্টা করতেছিলাম যে কোনো একটা লিগেল ওয়ে বের করতে, যেটার মাধ্যমে বা যেখানে আমি প্রপার ওয়েতে স্টক ইনভেস্টমেন্ট করতে পারবো। তো আমি একটু লাইটটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তো আমি আহ, অনেকদিন সময় দেওয়ার পরে, অনেকদিন সময় দেওয়ার পরে আমি প্রথমত নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ নিয়ে খুব ইন্টারেস্টেড, ন্যাসডেক নিয়ে আমি খুব ইন্টারেস্টেড, এবং আমি চেষ্টা করলাম যে আমি এই দুইটা জায়গায় কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারি। তো আনফরচুনেটলি বাংলাদেশ থেকে আসলে আহ বাইরের টাকা পাঠানো খুবই ডিফিকাল্ট। আপনি বাইরের যদি কখনো কোনো ইনভেস্টমেন্ট বা বা কোনো বিজনেসে বাংলাদেশ থেকে টাকা পাঠাতে চান, সেখানে বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল লাগে, অ্যাপ্রুভাল নিতে হয়।
কিন্তু আহ, বাংলাদেশ ব্যাংক এখনো এই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে অথবা ন্যাসডেকে ইনভেস্টমেন্ট থ্রু অনলাইন চ্যানেল স্টিল এটাকে খুব বেশি রিসপেক্ট করে না। যদিও ইলিগেল বলে না, কিন্তু এটাকে খুব বেশি রিসপেক্ট করে না। যে কারণে এটা থ্রু প্রপার চ্যানেল ফ্রম বাংলাদেশ বাইরে টাকা পাঠানোটা বলতে গেলে খুবই ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে বলতে গেলে ইম্পসিবল, এটা আপনি অ্যাপ্রুভাল পাবেন না। তো তাহলে কিভাবে হবে? হ্যাঁ, এখানে ওয়ে আছে। ফার্স্ট থিং হচ্ছে যে যদি আপনার ফরেন কোনো ইনকাম থাকে, যেমন এখন বাংলাদেশে অনেকেই ফ্রিল্যান্সিং করে এবং তাদের ফরেন আর্নিং আছে, ফরেন ডলার আর্নিং আছে, এবং তারা ভালো পরিমাণে ফরেন ডলার বাংলাদেশে নিয়ে আসে। হ্যাঁ, এইরকম কেউ যাদের ফরেন আর্নিং অলরেডি আছে, এরকম কেউ যদি ইচ্ছা পোষণ করে যে তার যে আর্নিং সে সেটাকে ইউএস এর মার্কেটে ইনভেস্ট করবে এবং সেখান থেকে সে মানে প্রপার ওয়েতে ইনভেস্ট করবে, এবং লাভ লস বা প্রফিট অ্যান্ড লস এটা ডিপেন্ড করে যে ইনভেস্ট করবে তার অ্যানালিটিক্যাল পাওয়ারের উপরে, সে কতটুকু অ্যানালাইসিস করতে পারে, সে কতটুকু মার্কেট বোঝে এটার উপরে। কিন্তু যদি তার ফরেন আর্নিং থাকে তাহলে সে লিগেল ওয়েতে ইউএস মার্কেটে অথবা ইন্টারন্যাশনাল স্টক মার্কেটে সে ইনভেস্ট করতে পারবে সেই টাকা। এতে কোনো লিগ্যাল ব্যারিয়ার নাই। তাহলে কি হতে হবে? আপনাকে প্রথমত আপনার ফরেন আর্নিং থাকতে হবে। সেকেন্ড থিং হচ্ছে যে যখন আপনার ফরেন আর্নিং থাকবে, স্বাভাবিকভাবে আপনার ইউএস ব্যাংক অ্যাকাউন্ট বা ফরেন ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। বাট ইন কেস যদি স্টিল আপনার ইউএস ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, তাহলে সেকেন্ড অপশন হচ্ছে যে মানে সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনাকে একটা ইউএস ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এবং এটা বাংলাদেশে বসে পসিবল। কিছু অপশন আছে, আমি অপশন গুলো নিয়ে পরে আলোচনা করব আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। এটা আমার এই বিষয়ের প্রথম ভিডিও, সো আমি জাস্ট পসিবল কিনা সেই জিনিসটা ব্যাখ্যা করতেছি। সো আপনার ফরেন আর্নিং থাকতে হবে, দ্বিতীয়ত আপনার ইউএস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, এবং বাংলাদেশে বসে ইউএস ব্যাংক অ্যাকাউন্ট খোলা পসিবল। আমি নিজে খুলেছি এবং আমি নিজে বিজনেস করতেছি, সো ইটস পসিবল। আচ্ছা, যখন আপনার ফরেন আর্নিং থাকবে এবং যখন আপনার একটা ইউএস ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, আপনার থার্ড রিকোয়ারমেন্ট হচ্ছে তখন আপনাকে একটা ভালো ব্রোকার চুজ করতে হবে, যে ব্রোকার বাংলাদেশ কাভারেজ দেয় এবং রেগুলেটেড, কমপ্লায়েন্স উইথ প্রপার কমপ্লায়েন্স, এরকম কোন একটা ব্রোকার আপনাকে সিলেক্ট করতে হবে যেটা ট্রাস্টেবল এবং রিলায়েবল। এখানে আপনাকে খুবই চুজি হতে হবে এবং আম, খুবই আহ, অনেকগুলো ইম্পর্টেন্ট অ্যাসপেক্টকে কনসিডার করে আপনাকে ব্রোকার চুজ করতে হবে। অনেক ব্রোকার অনেক ব্রোকার অ্যাভেলেবেল আছে, এবং অনেকের মুখে হয়তো আপনারা শুনেছেন, যেহেতু আপনারা শেয়ার মার্কেটে আছেন, অনেকের মুখে শুনেছেন। বাট এই জায়গাতে আমি একটা জিনিস ক্লারিফাই করি। একটা হচ্ছে ফরেক্স ট্রেডিং, আর একটা হচ্ছে আপনার স্টক ট্রেডিং, দুটা সম্পূর্ণ আলাদা। ফরেক্স ট্রেডিং কে আপনারা স্টক ট্রেডিং এর সাথে কোনোভাবেই মিক্স করবেন না। ফরেক্স ট্রেডিং খুবই রিস্কি, এবং এটা আহ, বাংলাদেশ থেকে একদমই লিগেল ওয়েতে অ্যাপ্রুভ না, এবং এবং এটা খুবই হাইলি রিস্কি, এটাতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং ফরেক্স ট্রেডিং এ বেশিরভাগ সময় যারা ভুলভাবে ট্রেড করে তাদের অ্যাকাউন্ট একদম জিরো হয়ে যায়, একদম সেফ জিরো। আপনি ধরেন $200 ইনভেস্ট করেছেন, 2 দিন পরে আপনার ডলার মার্জিন কলের কারণে সেফ জিরো হয়ে যাবে, একদম জিরো। বাট আমি কথা বলতেছি স্টক ট্রেডিং নিয়ে। স্টক আপনার হচ্ছে যে অনার ইকুইটি, স্টক হচ্ছে আপনার ইকুইটি। স্টকের প্রাইস কমতে পারে, বাড়তে পারে, আপনার প্রফিট হতে পারে, লস হতে পারে, কিন্তু স্টকের প্রাইস সাধারণত জিরো হয় না। এবং আপনার অ্যাকাউন্ট সেটিং, যেমন আপনি যদি অ্যাকাউন্টে খুব হাই মার্জিন ইউজ করেন সেক্ষেত্রে খুব রিস্কি হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ওপেনিং এর সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যে আপনি কি মার্জিন নিচ্ছেন কিনা, আপনি লাইক মার্জিন রেশিও কত, অথবা আপনি টোটালটাই ক্যাশ অ্যাকাউন্ট কিনা। আমি সাজেস্ট করি ইনিশিয়ালি ক্যাশ অ্যাকাউন্ট করতে, মার্জিন অ্যাকাউন্ট একদমই না। কারণ মার্জিন অ্যাকাউন্টে অনেক রুলস রেগুলেশন এবং অনেক বিষয় থাকে, ক্যালকুলেশন থাকে, যেটা আমরা স্টিল ক্লিয়ার।
তো ক্যাশ অ্যাকাউন্ট করবেন, কোনো ঝামেলা নাই। আপনি শেয়ার কিনলেন, শেয়ারের প্রাইস কমে গেল, কমে গেছে, মিটে গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো কমে গেছে, বাট বাড়বে। আর বাইরের স্টক এক্সচেঞ্জ গুলো এখানে, আমরা যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জে অনেক সময় স্পেকুলেটিভ অথবা রিউমার বেসড মার্কেট বলে থাকি, কিন্তু নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বা ন্যাসডেক এগুলো ফান্ডামেন্টাল বেসড মার্কেট। আপনি যদি ফান্ডামেন্টাল ভালো বোঝেন মার্কেটের, তাহলে আপনি মার্কেটে খুব ভালো করতে পারবেন। এবং আপনি যদি স্টক ভালো অ্যানালাইসিস করতে পারেন, তাহলে প্রফিট করতে পারবেন, সুযোগ আছে, হিউজ সুযোগ, মানে লাইক গ্লোবাল মার্কেট, অনেক বড় সুযোগ আর কি। কিন্তু মানে অ্যানালাইসিসটা খুব ভালো হতে হবে। তো যেটা বলতেছিলাম, যে আপনাকে খুব ভালো একটা স্টক ব্রোকার সিলেক্ট করতে হবে, যারা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, ন্যাসডেক অথবা ওয়ার্ল্ডের আরো অন্যান্য স্টক এক্সচেঞ্জের কাভারেজ দেয়। আর সেরকম কিছু ব্রোকার আছে যেগুলো নিউ ইয়র্ক ন্যাসডেক এর পাশাপাশি আপনি জার্মানি, ইতালি, হংকং, তাইওয়ান, আরো অন্যান্য কান্ট্রি, কোরিয়া, সো মোর দেন 28 শেয়ার মার্কেটের কাভারেজ দেয়, এরকম ব্রোকার আছে। আপনি যে কোনো দেশের শেয়ার কিনতে পারবেন। কিন্তু সাধারণত আমি প্রেফার করি বা আমি সাজেস্ট করি যে ইউএস মার্কেটের শেয়ার কিনতে, কারণ সেখানে ইউএস ডলারে কিনতে পারবেন। বাট যদি আপনি কোরিয়ান স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার কেনেন, তখন কোরিয়ান কারেন্সিতে কিনতে হবে, তখন ইউএস ডলারের আবার একটা কনভার্সন রেটের ব্যাপার থাকবে, সো ওখানে অনেক হিসাব আছে। সো রেদার, লাইক মার্কেট সম্পর্কে জানার আগে আমরা প্রথমে সাজেস্ট করি ইউএস বেসড মার্কেট, আইদার ন্যাসডেক অথবা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ইজ ক্যান বি এ গুড চয়েস ফর ইনিশিয়াল লার্নিং অ্যান্ড স্টার্টিং। আচ্ছা, আপনি ধরেন ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ইউএস ব্যাংক অ্যাকাউন্ট, ফরেন আর্নিং, ইউএস ব্যাংক অ্যাকাউন্ট, এবং অ্যাকাউন্ট উইথ উইথ রেগুলেটেড ব্রোকার, আপনার যখন এই তিনটা জিনিস থাকবে, এই তিনটা জিনিস কিন্তু ভেরিফাইড হতে হবে। আপনি ব্রোকারে অ্যাকাউন্ট খুলবেন, ব্রোকারের কিছু ডকুমেন্ট যেমন ন্যাশনাল আইডি কার্ড বা আরো অন্যান্য কিছু ডকুমেন্ট দিয়ে আপনাকে ব্রোকারের অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড অ্যাকাউন্ট ছাড়া অবশ্যই সেখানে টাকা ইনভেস্ট করবেন না। সেকেন্ড থিং, ইউএস ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, ইউএস ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হবে, এবং আপনি টেস্ট করে নেবেন যে সেখানে আপনার ট্রান্সফার করতে পারতেছেন কিনা, এবং ট্রান্সফারের চার্জ কত, যে চার্জ আপনি দিচ্ছেন সেটা অ্যাফোর্ডেবল কিনা, এই জিনিসগুলো আপনি অ্যাসেস করতে হবে। আর অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে, ব্রোকার অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে, এবং আপনার যখন ইউএস ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এবং ফরেন আর্নিং থাকবে, তখন আপনি ওই অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, ব্রোকারের অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, এবং ট্রেডিং শুরু করতে পারবেন। সো এটা আমার প্রথম ভিডিও এই বিষয়ে। তো আমি আসলে এই ভিডিও রেসপন্সটা দেখতে চাই, যে আসলে আহ, আহ, যারা দেখতেছে তারা আসলে কতটুকু ইন্টারেস্টেড অ্যাবাউট ফরেন স্টক এক্সচেঞ্জ, স্পেশালি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বা ন্যাসডেক অথবা অন্যান্য স্টক এক্সচেঞ্জ। যদি এইখানে আমি ভালো রেসপন্স পাই, আমার সেকেন্ড আমার সেকেন্ড যে ইয়েটা থাকবে, ভিডিওটা হবে, সেটা হচ্ছে আপনি কিভাবে একটা ইউএস ব্যাংক অ্যাকাউন্ট পেতে পারেন বাংলাদেশে বসে আপনি কিভাবে একটা ইউএস ব্যাংক অ্যাকাউন্ট পেতে পারেন, সেটা নিয়ে আমি কথা বলবো। আর থার্ড ভিডিওতে আমি বানাবো হচ্ছে যে আপনি কোন ব্রোকারে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, আমি হাতে কলমে একদম এখানে অ্যাকাউন্ট ওপেন করে আপনাদেরকে দেখাবো। কিন্তু অবশ্যই তার আগে আমি আসলে এই ভিডিওটার রেসপন্স দেখতে চাই, আপনাদের কমেন্ট, আপনাদের কোশ্চিন, এগুলো দেখার পরে যদি মনে হয় যে হ্যাঁ, আমি যে সময় দিচ্ছি বা আমি যেখানে কিছু আম, আমার সময় ইনভেস্ট করতেছি, এটা অন্য কারো কাজে আসতেছে বা অন্যরা এই বিষয়ে ইন্টারেস্টেড, যখন আমি দেখবো যে ভালো রেসপন্স আসতেছে, তখন আমি ইনশাল্লাহ আমার এর পরের ভিডিওটা বানাবো, এবং আশা করি সেটা হেল্পফুল হবে। তো ভালো থাকবেন। এখানে যে ইনফরমেশন গুলো আমি শেয়ার করলাম, আপনারা জানাবেন যে আপনাদের লাইক সেগুলো কেমন, হেল্পফুল কিনা, বেনিফিশিয়াল কিনা। সো বেসড অন ইন্টারাকশন, আমি আমার সেকেন্ড ভিডিওর প্রিপারেশন নেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। কথা হবে আবারও খুব তাড়াতাড়ি।